মির্জা আব্বাসকে আমরা দেখতে পেয়েছি এলাকাতে এসেছেন এবং তিনি এই মুহূর্তে মাইকে যাতে স্থানীয় যারা জড়ো হয়েছেন এখানে উৎসুক জনতা তারা যেন সরে গিয়ে দমকল কর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেন সেই নিয়ে তিনি মাইকিং করছেন। এর আগে দমকল কর্মী এবং পুলিশ সদস্যরাও কিন্তু বারবার চেষ্টা করেছেন যারা উৎসুক জনতা এবং যারা শিশু জিয়াদের আত্মীয় স্বজন এবং শিশু জিয়াদের যারা প্রতিবেশী ছিল তারা কিন্তু এই এলাকাটি কোনোভাবেই ছাড়ছে না, ফলে এই এলাকাতে দমকলের গাড়ি আসতে যেমন অসুবিধা হচ্ছে তেমনি যারা উদ্ধার কর্মী তাদের উদ্ধার কাজেও কিন্তু বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এবং এখনো পর্যন্ত যে প্রযুক্তি আমরা লক্ষ্য করছি সেটি ক্রেনের মাধ্যমে যে পাম্পটি 400-500 ফিট নিচে চলে গিয়েছিল সেই পাম্পটি পাইপের মাধ্যমে ক্রেন দিয়ে টেনে তুলে টুকরো টুকরো করে গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছে। এবং সর্বশেষ যে খবর আমাদের কাছে রয়েছে দমকল বাহিনীর যিনি প্রধান তিনি আমাদেরকে জানিয়েছেন শিশুটি মানে শিশু জিয়াদ এখনো রেসপন্স করছে এবং সেখানে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে যাতে অক্সিজেনের কোনো ধরনের সমস্যা না হয়, তাকে খাবার প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে এবং ক্রমাগত যে পাম্পটি তলদেশে আছে সেটি পাম্পটি জালি সহ শিশু জিয়াদকে সহ তুলে ফেলার একটি চেষ্টা হচ্ছে। এরই মধ্যে প্রায় 100 থেকে 150 ফিট পর্যন্ত পাইপ উঠে গেছে। তার মানে আমরা বলতে পারছি আসলে এখান থেকে খালি চোখে দেখে শিশু জিয়াদ এখন আসলে ভূগর্ভে প্রায় 250 ফিট নিচে আছে এবং সেই শিশু জীবিত আছে এবং স্থানীয় মানুষ আসলে অপেক্ষা করছেন যে উদ্ধার তৎপরতা চলছে, উদ্ধার অভিযান চলছে সেটির একটি সফল পরিসমাপ্তি দেখতে এবং তারা সবাই আসলে দোয়া করছেন শিশু জিয়াদ যেন সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় শিশু জিয়াদকে উদ্ধার করে তার। ধন্যবাদ শিমুল, আপনি থাকুন, আমরা আবারও যাব আপনার কাছে উদ্ধার পরিস্থিতি জানতে। একটা বিরতি নিয়ে আসি, আরো আলোচনা হবে, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বছর জুড়ে আলোচিত ছিল মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি, আর এই বিচারকে কেন্দ্র করে সহিংসতা দেখেছি আমরা গত বছরের গোড়ায়, যেটা নির্বাচনকে কেন্দ্র করেও একই ঘটনা ছিল এবং সারা বছরই তার আগে ধরেন 2013, 2012 সেই সময়টাতে আমরা দেখেছি যে কোনো আন্দোলনে 20 দল বিএনপির যে জোট, বিএনপির নেতৃত্বের সাথে জামাতের অংশগ্রহণ ছিল একেবারে চোখে পড়ার মতো এবং হরতাল যে কোনো তাদের সহিংস কর্মকাণ্ডে জামাতের অংশগ্রহণ ছিল। এখন কিন্তু সেটা আবার অতটা দেখা যায় না জামাতের অংশগ্রহণ। এই যে বিএনপির ধরেন যদি আমরা গাজীপুরের জনসভার কথাই বলি এখন অনেকটা স্থিমিত। এই যে যুদ্ধাপরাধীদের বিচার, জামাতের কার্যক্রম, বিএনপির সঙ্গে জামাতের জোট, সামগ্রিক বিষয় নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ। বিচারের বিষয় যেটা আমি মনে করি যে এর নিয়ে অনেক বিতর্ক আছে, সেটা বিষয় না। বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে অপরাধ করলে সাধারণত বিচার হয় না, এইখানে এই প্রথম বিচার হয়েছে। এর আগে আমরা দেখেছি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও কিন্তু বিচার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে চরম কোনো বিষয় না হলে আমাদের দেশে বিচার হয় না, কিন্তু এটার জন্য যে বিচার হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এটা হয়েছে। দ্বিতীয়ত এর মধ্যে জামাত ইসলামী প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা যারা স্বাধীনতার পক্ষের বিষয় নয়, বাংলাদেশের জন্মের বিরুদ্ধে জামাত ইসলামী আন্দোলন করেছে, তাকে কিছুতেই গ্রহণ করা যায় না। এটা তো কি বলবো, এটা কলেমার মতো একটা জিনিস। তো এর মাধ্যমে যদি জামাত ইসলামী শেষ হয়ে যায় এটা আমাদের সবার সুবিষয়। দ্বিতীয়ত হয়েছে এই দুটো তো ইতিবাচক দিক। নেতিবাচক দিকে হচ্ছে মানুষের সহিষ্ণুতা বোধ কমে গেছে। রাজনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা অনেক বেশি কম সহিষ্ণু, অন্যের মতামতের প্রতি আমরা আস্থাশীল না। এর পাশাপাশি আমি শেষ যেটা বলছি যে পরশু কায়সারের বিরুদ্ধে যেটা হয়েছে এটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে ধর্ষণের কারণে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই শুভ একটা বিষয়, যদিও শুনতে শুভ লাগছে না, শুভ একটা বিষয়। এর সাথে সাথে ধরে আমরা যদি তাদেরকে মুক্তিযোদ্ধা বলি, আমি মনে করি বাংলাদেশের ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেহেতু এটাই আমার বিষয়, এটা আমাদের একটা মৌলিক একটা পরিবর্তন আনা দরকার। আমি মনে করি যে নারীকে যে আমরা একেবারে প্রান্তিককরণ করেছি 71-এ, যে কেবলমাত্র যেই বন্দুক ধরেছে সেই মুক্তিযোদ্ধা
আর বাকিরা কেউই মুক্তিযোদ্ধা না। এটা কিন্তু সেটার একটা ঘোষণা কিন্তু দিয়েছে। হ্যাঁ, সেটাই বলছি আমি, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে নারী যে নির্যাতিত হয়েছে সেও একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি এটা চেয়ে বাড়িয়ে আমি বলছি যে ৭১-এ কোনোভাবে যুদ্ধে সহায়তা করেছে, বিশেষ করে একজন নারী, কারণ হচ্ছে যে সংসার করেছে, যে ৯ মাস সংসার করে সংসারটাকে ধরে রেখেছে। আপনারা জানেন মুক্তিযোদ্ধারা যখন গেছে তার মা বা তার বোন কারো হাতে সংসারটাকে ছেড়ে দিয়ে চলে গেছে দেশ স্বাধীন করতে। এই মেয়েরাই তো রক্ষা করেছে। আমরা তাদেরকে উপেক্ষা করতে করতে তাদেরকে আল্লাহ জানে কি বানিয়েছি। আমার মতে যে সংসার করেছে সেও একজন মুক্তিযোদ্ধা। এই যখন আমরা স্বীকৃতিটা এতটা বড় করে দিতে পারবো তখনই আমার মনে হয় আমাদের জাতীয় পরিচয় সম্পূর্ণ হবে। সেজন্য আমি মনে করি সেদিক থেকে অনেকটাই ইতিবাচক এই ওয়ার ক্রাইমস টাইম। অবশ্যই। আরেকটা আলোচিত বিষয় ছিল এই বছর, যেটা মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নেওয়া ৩৫ আমলার সনদ বাতিল হয়েছে। কিন্তু সনদ বাতিল হলেও কারো সাজা হতে কিন্তু আমরা দেখিনি। এর পাশাপাশি আরেকটা আলোচিত বিষয় ছিল যে বিদেশি বন্ধুদের যে আমরা সম্মাননা দিয়েছিলাম মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার জন্য, সেটার ক্রেস্টের স্বর্ণ জালিয়াতি, সেটাও বেশ ব্যাপক আলোচিত, কিন্তু সেখানেও কারো সাজা হয়নি। একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে, মুক্তিযুদ্ধের চেতনা কোথায় জন্মায়? সেটা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যদি একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের না থাকে, মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন পাকিস্তানের সৈন্যদের হাতে যুদ্ধ করতে গিয়ে বা অন্যভাবে, তাদের যদি একটা পূর্ণ তালিকা আমরা তৈরি না করি ৪৩ বছরে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কোথায়? যে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো শহর নেই। আমি উদাহরণ দিচ্ছি, জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে একবার জিজ্ঞেস করেছিলেন খুশবন্ত সিং যে আপনারা যে বলেন ৩০ লক্ষ লোক মারা গিয়েছে পাকিস্তানের, তো এটা স্বীকার করেন, তারা বলে অনেক কম মারা গিয়েছে, যেটা প্রথম দিকে আলোচনায় আসলো। তখন রাজ্জাক সাহেব একটু উদাহরণ দিলেন। উনি বলেন আমি যে বিল্ডিংয়ে থাকতাম, যে ক্যাম্পাসে, একটি ক্যাম্পাসে সেদিন এক রাতেই আমাদের শিক্ষক ছাত্র মিলে ৪৫ জন মারা গেছে। এইটা যদি কম হয় তাহলে পাকিস্তানিদের যে কোনো সংখ্যা কম বলার অধিকার আছে। আমি সেদিকে বলবো যে সারা বাংলাদেশে ৯ মাসে কত গ্রামে পাকিস্তানিদের অপারেশন হয়েছে সেরকম একটা সংখ্যা বের করা অসম্ভব নয়। এবং পৃথিবীর সব দেশেই যেমন প্রথম মহাযুদ্ধে কত মারা গেছে, দ্বিতীয় মহাযুদ্ধে কত মারা গেছে, এগুলো একটা এস্টিমেশন মেথড আছে। সেই হিসেবে করলে এটা ৩০ লক্ষ ছাড়িয়েও যেতে পারে। কিন্তু তারপরে আমরা বলবো বাংলাদেশ সরকার সেদিক থেকে এই ৪৩ বছরে নানা রকমের রাজনৈতিক পরিবর্তনের কারণে এই তালিকাটা সম্পূর্ণ করেননি। এবং তার সাথে জড়িত হচ্ছে মুক্তিযুদ্ধে যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে উপাধি দেওয়া হয়েছে, বীরশ্রেষ্ঠ দেওয়া হয়েছে, বীরুত্তম ইত্যাদি দেওয়া হয়েছে। সেখানে দেখা যায় সিভিলিয়ান যারা মুক্তিযোদ্ধা তারা অনেক কম পেয়েছেন। এই নিয়ে একটা অসন্তোষ দেশে আছে। এখন এতদিন পরে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যখন হচ্ছে তখন একটা ব্যবসায় পরিণত হয়েছে এটা। এখন দেখা যাচ্ছে সরকারি কর্মচারীদের মধ্যে ২ বছর হয়তো চাকরিতে সিনিয়রিটির জন্য অন্যের জন্য অনেকে এগুলো পেয়েছেন, ভর্তির কোটা ইত্যাদির জন্য। এগুলি খুবই দুঃখজনক এবং মনে করি লজ্জাজনক। তারপরেও বলবো মুক্তিযুদ্ধে যারা আমাদের বিদেশ থেকে যেগুলো নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে আরো কঠোর। কিছুক্ষণ আগে আফসান ভাই বলছেন আমাদের দেশে অতি বড় অপরাধ না হলে তার কোনো বিচার হয়নি। এটা অতি বড় না না, আমি বলছি যে অতি বড়, যেমন মুক্তিযুদ্ধের সময় এই ৪২ বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। এই ট্রাইব্যুনাল বিচার শুরু করেছে। এই ট্রাইব্যুনালটা গঠিত হচ্ছে ২০০৯ সনে, আপনার মানে নতুন করে বিচার শুরু হয়েছে। এবং তাতে গত বছর ধরেন ৫ই ফেব্রুয়ারি একজনের রায় দেওয়া হলো, মানে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে কত আন্দোলন সেটা আমরা জানি। আমি বলতেছি এই বিচার প্রক্রিয়া অনেক দিন পরে শুরু হয়েছে। এটা তো ১৯৭২ হইতে পারতো, ৭৩ হইতে পারতো, তখন অল্প বিচার হয়েছিল। যা হোক, এখন ছোটখাটো যেগুলো অপরাধ, এই যেমন সাগররুনি নামক ২ জন সাংবাদিকের হত্যাকাণ্ডে তো এখনো বিচার হয়নি, ধরাই পড়ছে না। কাজে বিষয়টা হলো এটা অত্যন্ত লজ্জার। এই জন্য বলছি সরকারি কর্মকর্তাদের মধ্যে যদি কাউকে দোষী পাওয়া যায়